ছেলেটির অ্যাক্সিডেন্টের পর একটি রোগ ধরা পড়ে যার নাম ফেস ব্লাইন্ডনেস। এর জন্য সে কারো মুখ মনে রাখতে পারে না, মানে সে পরিচিত কাউকে দেখেও চিনতে পারে না। তার সামনে যদি তার মা বাবাও চলে আসে তাদেরকে দেখেও সে চিনতে পারবে না। এই অবস্থায় তার সামনে হয়ে যায় একটা খুন, কিন্তু খুনিকে ধরানোর জন্য পুলিশকে যে বলতে যাবে ফেসে যায় সে নিজেই, কারণ সে তো খুনিকে চিনতে পারে না। তাহলে সেই কি খুনি প্রমাণিত হবে? জানতে হলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজ আমি এক্সপ্লেন করব একটি তেলেগু সাসপেন্স থ্রিলার মুভি যা তোমরা আহাতে পেয়ে যাবে, নাম প্রসন্না বদনম। মুভিতে একটা ইউনিক কনসেপ্ট দেখানো হয়েছে। তাহলে চলো ভিডিওটি শুরু করি। মুভি শুরুতে দেখি সূর্যা নামে একটি ছেলে তার মা বাবা আর বন্ধু বিঘ্নেশের সাথে কোথাও যাচ্ছিল গাড়ি করে। হঠাৎই তার গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয় আর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এই অ্যাক্সিডেন্টে ওর মা বাবা মারা যায়। অ্যাক্সিডেন্টের দরুন হসপিটালে সে বেশ কিছুদিন ভর্তি ছিল অজ্ঞান অবস্থায়। এই সময় তার বন্ধু বিঘ্নেশ যে কম আহত হয়েছিল সূর্যার মা বাবার ফিউনারালটা করে দেয়। এরপর যখন সূর্যার জ্ঞান আসে বিঘ্নেশ ওর কাছে যায়। ও বিঘ্নেশকে দেখে চিনতে পারে না। বিঘ্নেশ ওর নাম বলে বিঘ্নেশের ব্যাপারে নিজে বলতে পারে, কিন্তু ও বিঘ্নেশকে দেখে চিনতে পারে না। এরপর বিঘ্নেশ ওকে ডাক্তারের কাছে নিয়ে যায় কি প্রবলেম হয়েছে জানার জন্য। ডাক্তার ওকে ওর পরিচিত কিছু মুখ দেখালে ও চিনতে পারে না। তার সামনে বসে থাকা ডাক্তারের মুখ, এমনকি ডাক্তারের ছবি পাশাপাশি রাখার পরেও চিনতে পারে না। যা দেখে ডাক্তার জানায় সূর্যার প্রোসোপেগনেসিয়া ও ফোনোগনোসিয়া নামে দুটি রোগ আছে। এই প্রোসোপেগনেসিয়া হলে কোনো মানুষ তার সামনে থাকা কোনো মানুষকে মনে রাখতে পারে না। খুব সহজ ভাষায় বললে, আমরা যখন কোনো মানুষকে দেখি সেই মানুষের নাক কান চোখ মুখ জুড়ে আমরা একটা অবয়ব বানিয়ে নিই নিজের মনের মধ্যে, যেটা আমাদের ব্রেনে আটকে থাকে। পরবর্তীকালে আবার যখন সেই মানুষটাকে দেখবো তার মুখ চোখ নাক আমাদের ব্রেনের মধ্যে প্রতিচ্ছবি হয়ে আছে, তাকে দেখেই চিনতে পারবো। কিন্তু এই রোগটি হলে মানুষ তার সামনে থাকা মানুষের মুখ মনে রাখতে পারে না, বারবার তার সামনে আসা মানুষের মুখ বদলাতে থাকে, যার কারণে সে সামনে থাকা লোকটিকে বারবার দেখেও চিনতে পারবে না, যা সূর্যার ক্ষেত্রে হয়েছিল। আর যে সেকেন্ড রোগটির কথা বলা হয়েছে তাতে সে প্রত্যেক মানুষের আওয়াজ একরকম শুনবে, কোনো আলাদা ভেরিয়েশন পাবে না। মজার ব্যাপার হচ্ছে এই রোগের কোনো ওষুধ বা চিকিৎসা নেই। যার একবার এই রোগটি ধরবে তাকে সারা জীবন এই রোগটি নিয়ে বয়ে বেড়াতে হবে, তার থেকে মুক্তির উপায় নেই, যা সূর্যার হয়েছে। যে কারণে সূর্যার বন্ধু বিঘ্নেশ নিজের চুলে কালার করিয়ে নেয়, যা দেখে সূর্যা তাকে চিনতে পারবে। এই অ্যাক্সিডেন্টের পর 2 বছর কেটে যায় আর সূর্যা তার রোগের সাথে বেঁচে থাকা শিখে যায়। মানে ও বুঝেই নিয়েছে ও চোখ নাক মুখ দেখে কাউকে চিনতে পারবে না, এমনকি আওয়াজ শুনেও কাউকে চিনতে পারবে না। ও তাই জন্য মানুষের গায়ে থাকা চিহ্ন, চুলের রং এইসব দেখে মানুষকে চিনতে পারে। এখন সূর্যা একজন আরজে, রেডিও মির্চিতে জব করে। একদিন কাজ সেরে ও বাইরে দাঁড়িয়ে আছে, একটি মেয়েকে দেখে যে একজন গরিব হকারের হেল্প করে খুচরো ভাঙিয়ে দিয়ে, যাকে দেখে ওর মন খুব খুশি হয়ে যায়। কিন্তু ব্যাপার তো সেই একই, পরের বার দেখে চিনতে পারবে না। ওই ঘটনার কিছুক্ষণ পরেই একটা এটিএম কাউন্টারের বাইরে ওই মেয়েটি অপেক্ষা করছিল টাকা তোলার জন্য। সূর্যা গিয়ে ওর পেছনে দাঁড়ায়, কিন্তু দেরি হবে দেখে মেয়েটির আগেই সূর্যা ঢুকে যায় আর টাকা তুলতে শুরু করে। এখানে মেয়েটির সাথে তার খুব ঝামেলা হয়। সূর্যা বুঝতেই পারে না কিছুক্ষণ আগে এই মেয়েটিকেই দেখেছিল ওই বুড়ো লোকটিকে হেল্প করতে। তারপর যথারীতি সূর্যা টাকা তুলে বেরিয়ে চলে আসে। কিছুদিন পর রাতে ওই মেয়েটি একা অফিস থেকে বাড়ি ফেরার পথে ক্যাব না পেয়ে হেঁটে আসতে থাকে। ওই সময় কিছু ছেলে অটো থেকে নেমে ওকে জ্বালাতন করতে থাকে। সেই সময় সূর্যার গাড়ি পেছন দিক থেকে আসতে থাকলে ওর কাছে লিফট চেয়ে নেয় মেয়েটি আর ওর গাড়িতে উঠে বসে যায়। গাড়ি চলতে শুরু করলে মেয়েটি সূর্যাকে থ্যাংক ইউ আর সরি একসাথে বলে। তখন সূর্যা জানতে চায়, তুমি আমাকে সরি কেন বলছো? মেয়েটি জানায়, আজকে সকালেই তোমার সাথে এই এটিএম এ আমার ঝামেলা হয়েছিল। আসলে সূর্যা তো মনেই রাখতে পারে না মুখ, ও বুঝতে পারে না, ও হ্যাঁ হুঁ করে চালিয়ে দেয়। এখানেই মেয়েটির সাথে সূর্যার পরিচয় হয়। মেয়েটির নাম আদ্যা আর ও মার্সিডিজ শোরুমে কাজ করে। আজকে কোনো ক্যাব না থাকার জন্য ওকে হেঁটে আসতে হয়েছিল। পরের দিন সূর্যা চিলড্রেন্স ডে হওয়ার জন্য তার এফএম রেডিওতে একটা বাচ্চাদের প্রোগ্রাম সেট করে, যেখানে একটি বাচ্চা মেয়ে ফোন করে ওকে একটি গল্প শোনায়, যার স্টোরি লাইন কিছুটা এইরকম। একজন রাজার কাছে দুজন মহিলা এসে একটা বাচ্চাকেই দাবি করতে থাকে যে এটা আমার বাচ্চা, আরেকজন বলে ওটা আমার বাচ্চা। রাজা কিছু ভেবে না পেয়ে ওই বাচ্চাটাকে আগুনে ফেলতে যায়। তখনই একটা মহিলা এসে বলে, না না এটা আমার বাচ্চা না, ওকে এইভাবে
এইভাবে পুড়িয়ে মেরো না। তখনই রাজা বুঝে যায় এই বাচ্চাটা ওই মহিলারই। আরেকজন মহিলা তো শুধুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। তখন মেয়েটি বলতে থাকে, মরাল অফ দ্য স্টোরি হচ্ছে যারা আমাদেরকে প্রকৃত ভালোবাসবে তারা আমাদের বিপদের সময় ঝাঁপিয়ে পড়বে, তারা আমাদের কোনো বিপদ আসতে দেবে না। এই প্রোগ্রামটা এসিপি বৈদেহী আর তার হাজব্যান্ড বরুণ, যে পেশায় একজন আর্কিটেক্ট, শুনছিল, যা শুনে বরুণের মেয়েটির কথা বলা খুব ভালো লাগে। এখানে বৈদেহীকে দেখি যে একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও বাড়ির কাজ খুব ভালোভাবে সামলায়। একদিন সকালে আদ্যা তার বন্ধুর সাথে বাইরে ছিল। একটা চোর এসে আদ্যার গলা থেকে চেন চুরি করে নিয়ে চলে যায়। আদ্যা ওর পেছনে দৌড়তেই যায়। কিছুক্ষণ পরে দেখে সূর্যার ওই চোরের পেছনে পেছনে ছুটতে ছুটতে আসছে। আদ্যা থেমে যায়, ভাবে সূর্যা হয়তো চোরটাকে ধরে নেবে। ওমা, কোথায় কি? সূর্যা তো বাসের পেছনে ছুটছিল। সূর্যা গিয়ে বাসটা ধরেও নেয়, উল্টে চোরটাকে লিফট দেয়, চলে আসো, আমি তোমাকে বাসে তুলে দিচ্ছি। আদ্যা শক হয়ে যায়, কি হলো ব্যাপারটা? পরে আদ্যার বন্ধু জিজ্ঞাসা করলে আদ্যা বলে, আরে এ তো সূর্যা আর যে আমাকে এই কিছুদিন আগে লিফট দিয়েছিল। তখন বন্ধুটি জানায় ওরা দুজন মিলেই তাহলে চুরিটা করেছে। ওই দিন রাতে সূর্যা গাড়ি করে আসার পথে ওর গাড়িটি খারাপ হয়ে যায় মাঝ রাস্তায়। সে সময় খুব ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। ও একটা শেল্টারে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পর বৃষ্টি থামলে ও গাড়ির কাছে যেতেই যাবে, সে সময় দেখে একটা ছেলে আর মেয়ে ফুটপাত ধরে এগিয়ে আসছে। কিছুক্ষণ পরে ছেলেটি মেয়েটিকে ধাক্কা দিয়ে দেয় আর ও পেছন দিক থেকে একটি ট্রাক এসে মেয়েটিকে ধাক্কা মেরে দেয়। লোকটি সে সময় একটি লাল গাড়ি চড়ে বেরিয়ে যায় ওখান থেকে। সূর্যা মেয়েটির কাছে গিয়ে দেখে মেয়েটি তখনও বেঁচে আছে, কিন্তু কিছু বলতেই যাবে তার আগেই মেয়েটি মারা যায়। এরপর সূর্যা তার বাড়ি চলে যায়। পরদিন সকালে নিউজ পেপার দেখার পর সূর্যা বিঘ্নেশকে জানায়, এই অমৃতা নামের মেয়েটি যার খবর বেরিয়েছে অ্যাক্সিডেন্ট বলে, আমি কালকেই দেখেছি একজন ওকে ঠেলে ফেলে দিয়েছে গাড়ির সামনে। আমি আজই পুলিশকে গিয়ে জানাবো। তখন বিঘ্নেশ জানায়, ভাই তুই কোনো পুলিশের চক্করে পড়িস না। পুলিশকে কি জানাবি? তুই তো কারোর মুখই মনে রাখতে পারিস না। কে ধাক্কা দিয়েছে বলে তুই তো ওখানে ফেসে যাবি। এখানে সূর্যা ভাবে ঠিকই তো বলছে বিঘ্নেশ, চুপ করে যায়। কিন্তু কিছু সময় পর ওর কি মনে হয় কে জানে, একটা পিসিও থেকে ফোন করে পুলিশ স্টেশনে আর জানায়, অমৃতা নামের যে মেয়েটির অ্যাক্সিডেন্টের খবর আজকে বেরিয়েছে তাকে আমি খুন হতে দেখেছি রাস্তায়। যে সময় ওই মেয়েটিকে ট্রাকের সামনে ছুঁড়ে ফেলে দিয়েছিল লোকটি, আমি তখন ওখানেই ছিলাম। পুলিশকে জানায় তোমরা ঠিকভাবে তদন্ত করো, তাহলেই বেরিয়ে আসবে। আর ফোনটি রেখে চলে যায়। যে কনস্টেবল এই ফোনটি ধরেছিল সে গিয়ে তার সিনিয়র অফিসার ইন্সপেক্টর রামচরণকে জানাতে যায় একটি ছেলে ফোন করে এই ঘটনাটাকে খুন বলে বলেছে। এখানে রামচরণকে আমরা দেখি, সে আর কেউ না, সে আগের দিন অমৃতাকে খুন করা ব্যক্তিটি। সে অবাক হয়ে যায়, কে দেখে নিয়েছে ওদের তা জানার জন্য রামচরণ মোবাইল অপারেটরসদের ফোন করে লোকেশন ট্র্যাক করতে বলে, যেই নাম্বার থেকে ফোন এসেছিল। সূর্যা পিসিও ফোন করে গাড়ি নিয়ে অফিসে যাচ্ছিল, এই সময় তার কাছে পুলিশের ফোন আসে আর তাকে পুলিশ স্টেশন যেতে বলে। তখন সে খুব অবাক হয়ে ভাবে, আমি এক্ষুনি ফোন করলাম আর আমাকে এক্ষুনি ফোন করে ওরা যেতে বলছে, আমি কি ধরা পড়ে গেলাম? আরো পুলিশ স্টেশনে গিয়ে দেখে ওকে চুরি করেছে বলে ডেকে আনা হয়েছে চোর হিসেবে। মানে আদ্যা ওর বন্ধুকে নিয়ে গিয়ে পুলিশে রিপোর্ট করেছিল যে সূর্যাই ওর গলার চেন চুরি করেছে। ওখানে গিয়ে সূর্যা বলে, আমি একজন আরজে, রেডিও মির্চিতে চাকরি করি, আমি কেন চুরি করতে যাব? আমি তো জানতামই না ওই লোকটি ওর চেন চুরি করেছে বলে। আমি ভেবেছিলাম হয়তো বাস ধরতে দেরি হচ্ছে, আমি উঠে গেছি তাই ওকে লিফট দিয়েছিলাম। এই সময় একজন কনস্টেবল ওই চোরটিকে পেছন দিক থেকে নিয়ে যাচ্ছিল। চোরটি সূর্যাকে দেখে চিনতে পেরে হাই হ্যালো করতে এসেছে। তখন আদ্যা চোরটিকে চিনতে পেরে বলে, এই আমার চুরি করেছিল চেনটি। পুলিশ যখন চোরটিকে জিজ্ঞাসা করে যে ও সূর্যাকে চেনে কিনা, তখন চোরটি জানায়, বলে এই তো সেই দিন ওই স্যার আমাকে লিফট দিয়েছিল বাসে, ও আমাকে পার্সোনালি চেনে না। চোরটি জানায়। এরপর আদ্যা সূর্যার সাথে বাইরে গিয়ে ওকে সরি জানায় যে ওর ভুল হয়ে গেছে, ভেবেছিল ওই চোর। এইভাবেই ওদের মেলামেশা শুরু হয়। বিঘ্নেশের সাথেও আদ্যার পরিচয় হয় আর ওদের প্রেমে পরিণত হয় রিলেশনশিপটা। আদ্যা সূর্যা দুজন দুজনের বাড়ি যাতায়াত করতে থাকে। একদিন সূর্যা, বিঘ্নেশ আর আদ্যা তিনজনে মিলে শপিং করতে যায়। ওখানে সূর্যার একজন বন্ধুর সাথে দেখা হয়, যে সূর্যাকে দেখে বলে, আমার তোমাকে আজকে একটা কথা বলার আছে। সূর্যা বলে, তার আগে তুমি আমার প্রবলেমটা শুনে নাও। সূর্যা বুঝতেই পেরেছিল যে ওকে প্রপোজ করতে এসেছে, তাই সে বলতে থাকে তার রোগের ব্যাপারে, যে তার ফেস ব্লাইন্ডনেস আছে, সে কারোর মুখ চট করে মনে রাখতে পারে না। এই মেয়েটিকে বলে, তোমার ওই গলার ট্যাটু দেখেই তোমাকে আমি চিনতে পারি, তোমার মুখ যে আসলে কেমন দেখতে তা আমি কিন্তু জানি না। যা শুনে মেয়েটা ওখান থেকে হড়বড়ি করে চলে যায়। পেছন দিক থেকে আদ্যা সব শুনে নেয় আর ওর ওপর রাগ করতে থাকে। বলে, তুমি এতদিন আমার সাথে ঘুরছো, আমাকে তো একবারও বলনি তোমার এরকম কোনো অসুস্থতা আছে বলে। তুমি কি আমাকে এখনো
পর্যন্ত চেনোই না? সূর্যা মুখ নিচু করে থাকে, কোনো উত্তর দেয় না। এই কথা জানার পর আদ্যা খুব রেগে যায় আর ওখান থেকে চলে যায়। যা শুনে প্রথমে আপসেট হলেও আদ্যা তার পরে মেনে নেয় আর নিজের চুলেও কালার করিয়ে নেয়, যাতে সূর্যা অনেকের মধ্যে থেকে ওকে চিনতে পারে। অন্যদিকে আমরা ইন্সপেক্টর রামচরণকে দেখি যে সূর্যার কল করা পিসিওতে গিয়ে সিসিটিভি খোঁজে, কিন্তু ওখানে সিসিটিভি না থাকায় তার উল্টো দিকে থাকা বড় শপে গিয়ে সিসিটিভি চেক করে। ওখানে সূর্যাকে দেখতে পায় না, কিন্তু তার গাড়ির নাম্বার নোট করে নেয়। যদিও নাম্বারটি পুরো দেখতে পায়নি, কারণ তার দুটো নাম্বার মিসিং ছিল। গাড়ির নাম্বার থেকে অ্যাড্রেস বের করে ওই অ্যাড্রেসে চলে যায়। গিয়ে দেখে ওখানে সূর্যা না অন্য কোনো ফ্যামিলি আছে। ওদেরকে জিজ্ঞাসা করার পরেও সূর্যার কোনো খোঁজ পায় না। ওই বিল্ডিং এরই একজন বুড়ো লোক এসে জানায় কিছু বছর আগে সূর্যা তার মা বাবার সাথে এখানেই থাকতো। এখন ওরা কে কোথায় আছে আমরা জানি না। ওরা এখান থেকে ছেড়ে অনেকদিন আগেই চলে গেছে। বাধ্য হয়ে রামচরণ বাড়ি চলে যায়। এরপরে আমরা দেখি এসিপি বৈদেহী ম্যাডাম তার হাজবেন্ডের সাথে যে মেয়েটি খুন হয়েছিল তার বাড়ি গেছে। আসলে ওই মেয়েটি বৈদেহী ম্যাডামের বাড়িতে কাজ করত, এখানে আমরা তা জানতে পারি। আর গিয়ে তার মাকে সান্ত্বনা দেয় আর জানায় কোনো কিছুর প্রয়োজন হলেই যেন তাকে জানানো হয়। ফিরে আসতে যাবে তখন আমরা ওই বৈদেহী ম্যাডামের সাথে ইন্সপেক্টর রামচরণকে দেখি, যাকে বৈদেহী ম্যাডাম বলছিল এই কেসটাকে তুমি ভালো করে স্টাডি করো আর ওই ট্রাকওয়ালাকে ধরো যে এই অ্যাক্সিডেন্টটা করিয়েছে, যাকে আমি সব থেকে কড়া শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। এর পরের সিনে দেখি আদ্যা আর সূর্যা দুজনে মিলে একটা ডেটে গেছে, যেখানে আদ্যার ফোন আসে অফিস থেকে যে ওকে ইমিডিয়েট অফিসে যেতে হবে, অফিসের বড় বস এসেছে। জলদি যাওয়ার জন্য আদ্যা সূর্যার কাছ থেকে ওর গাড়ির চাবি নিয়ে নেয় আর বলে কিছুক্ষণ পরে তুমি এসে আমার শোরুম থেকে গাড়ি আর গাড়ির চাবি নিয়ে যেও। আদ্যা গাড়ি করে আসার পথে একটা মহিলাকে দেখে বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে একটি ক্যাবের সামনে। তাকে জিজ্ঞাসা করতে জানায় তার বাচ্চাকে নিয়ে হসপিটালে যাওয়ার আছে। তখন আদ্যা ওই মহিলাকে লিফট দেয়। সামনেই সিটি হসপিটালে ওই মহিলাকে নামালে দেখে ওই মহিলার হাজবেন্ড আর কেউ না, ইন্সপেক্টর রামচরণ, যে আগের থেকেই অপেক্ষা করছিল ওর ওয়াইফের। হসপিটালে রামচরণ আর বউ ঢুকতেই যাবে তখন রামচরণের ওর গাড়ির ওপর নজর পড়ে, মানে আদ্যার গাড়ির ওপর নজর পড়ে। আর নাম্বার প্লেট দেখে ও বুঝতে পারে এই গাড়ির খোঁজই এতদিন ধরে ও চালাচ্ছিল। বউকে হসপিটালে রেখে দিয়ে রামচরণ ওই গাড়ির পেছনে ছুটতে থাকে। কিছুক্ষণ পর আর গাড়িটিকে দেখতে পায় না। তখন ওই মেয়েটির কথা মনে করার সময় মেয়েটির বুকের কাছে মার্সিডিজের একটা লোগো দেখে, যা দেখে ও বুঝতে পারে মেয়েটি মার্সিডিজ কোম্পানির কোথাও চাকরি করে। তাই সে সামনেই মার্সিডিজের শোরুমে যায়। রামচরণ গিয়ে ওখানে সব সেলসম্যানদের দেখতে থাকে যদি আদ্যাকে পাওয়া যায়। কিছুক্ষণ পর খোঁজাখুঁজি করলে আদ্যাকে দেখতে পায়। আদ্যা তখন কোনো ক্লায়েন্টের সাথে কথা বলছিল। ওই সময় আদ্যার কাছে সূর্যা আসে আর ওর গাড়ির চাবি নিয়ে যায়, যা দেখে রামচরণ বুঝতে পারে সেদিন সূর্যাই ফোন করেছিল। এরপর থেকে রামচরণ সূর্যার পেছনেই লেগে যায়। রাতের বেলা সূর্যা কোথাও বেড়াতে থাকলে এসআই রামচরণ ওর পেছনেই থাকে আর সুবিধে মতো ওকে একা পেয়ে মুখে মাস্ক পরে ওকে মারতে শুরু করে আর বলতে থাকে তুই এই কেসের মধ্যে ঢুকেছিস কেন? এই কেসে যদি তুই বেশি ঢুকিস তাহলে তোর লাশ ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যাবে না। সেই সময় ওই জায়গায় কিছু লোক চলে এলে এসআই ওকে ছেড়ে দিতে বাধ্য হয়। অন্যদিকে আমরা বরুণকে দেখি যে অমৃতার বাড়ি যায় আর অমৃতার মা বাবাকে কিছু টাকা পয়সা দিয়ে আসে সংসারের খরচ চালানোর জন্য। যদিও তারা নিতে চায় না, তাও জোর করে দিয়ে যায়। পরের দিন সূর্যা পুলিশ স্টেশন চলে যায় আর ও জানতো না ওখানকার এসআই আসল খুনি। বৈদেহী ম্যাডাম, ওনার হাজবেন্ড বরুণ আর এসআই একসাথে বসে লাঞ্চ করছিল। সেই সময় সূর্যা পৌঁছে যেতে ওখানকার কনস্টেবল ওকে ওয়েট করতে বলে বাইরে। ও বসে ওয়েটই করছিল। সেই সময় এসআই এর নজর পড়ে সূর্যার ওপর আর ভাবতে থাকে ও কি এখানে আমারই কমপ্লেন করতে এসেছে। পরে খাওয়া ছেড়ে ওঠার পর আর সূর্যাকে দেখতে পায় না। ও তখন বাথরুমে চলে যায়। ফিরে এসে এসআই যখন ওকে খুঁজতে থাকে ও বৈদেহী ম্যাডামের কাছে পৌঁছে যায়। ওখানে ও বৈদেহী ম্যাডামকে প্রথমেই জানায় ওখানে যে অ্যাক্সিডেন্টের কথা খবরে বেরিয়েছিল ওটা অ্যাক্সিডেন্ট না, খুন, যা হতেও দেখেছে। তারপরে বলে আমার ফেস ব্লাইন্ডনেস আছে আর তার প্রেসক্রিপশনও দেখিয়ে দেয় ম্যাডামকে। সাথে এও বলে এই খবরটা আমি পুলিশ স্টেশনে জানিয়েছিলাম। তা জানার পরই একজন আমার ওপর কালকে হামলা করে আর বলে এই কেসের থেকে দূরে থাকতে, না হলে আমাকে বাঁচতে দেবে না। সেই সময় বৈদেহী ম্যাডাম বলে ঠিক আছে আমি দেখে নেব, তুমি এখন বাড়ি যাও নিশ্চিন্তে। বেরোনোর সময় সূর্যা পিছন ঘুরে আবার বলতে থাকে যে লোকটি আমার উপর হামলা করেছিল তার বুকে একটা ছোট্ট পায়ের চিহ্ন আছে, মানে ট্যাটু আছে। যা শুনে বৈদেহী অবাক হয়ে যায় আর সূর্যা বেরিয়ে চলে যায়। এখানে আমরা একটা শকিং জিনিস
জিনিস জানতে পারি এসআই যে অমৃতাকে ধাক্কা দিয়েছিল আসলে এই খুনের মাস্টারমাইন্ড সে না, এর পেছনে আছে বৈদেহী, যে সেদিন লাল গাড়িতে করে এসআইকে বাড়িতে ফিরিয়ে আনে। তাই জন্য বৈদেহী এসআই রামচরণের কাছে গিয়ে মারধর করা শুরু করে, বলে তোমাকে কে বলেছিল সূর্যার ওপর অ্যাটাক করতে, তোমার বুকের ওপর থাকা ট্যাটুও সূর্যা দেখে ফেলেছে, এরপর যদি কখনো ডিআইজির কাছে যায় তোমার ব্যাপারেও এক্সপ্লেন করতে পারবে, এরপর তুমি যা ঝামেলা করেছো তুমি এটা সামলাও, একটা কাজ তোমাকে দিয়েছিলাম সে কাজটাও তোমার দ্বারা হলো না। যা শুনে রামচরণ বলে ও তো নিজে মুখই মনে রাখতে পারে না, ও আমার এগেনস্টে কি বলবে। এসিপি বৈদেহী বলে আমি এর পেছনে কোনো প্রমাণ রাখতে চাই না, তুমি যেভাবেই হোক এই সূর্যা বলে ছেলেটাকে সামলাও। পরের দিন সূর্যা আদ্যাকে ছেড়ে বাড়ি ফিরে আসছিল, সেই সময় মাঝ রাস্তা থেকে পুলিশ ওকে থানাতে তুলে নিয়ে যায়। ওখানে গিয়ে বৈদেহী আর রামচরণ বলে তুমি এই খুনটা করেছো, তোমার এগেনস্টে আমরা অনেক প্রমাণ পেয়েছি, অমৃতার বোতলেও তোমার হাতের ছাপ পেয়েছি, আর বলে তোমার এগেনস্টে একজন আই উইটনেসও আছে। এখানে আমরা একজন গোবিন্দ নামের ছেলেকে দেখি যে এসে বলে আমি সেদিন রাতে দাঁড়িয়েছিলাম বৃষ্টি হওয়ার জন্য, ওখানে এই ছেলেটি মেয়েটিকে এসে ধাক্কা দিয়ে মেরে ফেলে, আমি দেখে নিয়েছিলাম, দেখে আমাকে কিছু টাকা দেয়ও, যার ফুটেজ ও রেকর্ড করে নেয়, যেখানে দেখা যায় কোনো একটা পার্কে একটা ব্যাগ ওই ছেলেটাকে ধরাচ্ছিল, পরে ব্যাগটা খুলে ওই ছেলেটি দেখে ওখানে টাকা আছে। এইভাবে সূর্যাকে ওখানে আটকে দেয় থানাতে। পরে বৈদেহী আর ইন্সপেক্টর রামচরণ বাইরে বেরিয়ে বলতে থাকে সূর্যা যদি জাজের সামনে ওর প্রবলেমের কথা বলে দেয় তাহলে এই ফুটেজও কোনো কাজে লাগবে না। তাই বৈদেহী দুজন গুন্ডাকে হায়ার করে আর বলে পরের দিন হসপিটালে যাওয়ার সময় ওকে ওখানেই শেষ করে দিও। পরের দিন যখন সূর্যাকে পুলিশের গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ওখানে বাথরুমে সূর্যা যখন ইউরিন স্যাম্পল দিতে যায়, দুটো গুন্ডা ওখানে আগের থেকেই রেডি ছিল ওকে মারার জন্য, কিন্তু ভাগ্যবশত ওখানে অন্য পুলিশ স্টেশনের এসআই চলে আসে আর ওই গুন্ডাগুলোকে মারতে শুরু করে। সেই সুযোগে পুলিশের বন্দুক দেখিয়ে সূর্যা ওখান থেকে বেরিয়ে আসে আর এরা ওই পুলিশটাকে মেরে দেয়। রামচরণ সমস্ত ঘটনা দেখে বৈদেহীকে জানানোর পর বৈদেহী বলে ওকে যেভাবেই হোক খোঁজো আর পুরো দোষটাই ওর ঘাড়ে চাপিয়ে দাও পুলিশকে মারার, কারণ কি ও যদি কোনো হায়ার অফিসারের কাছে চলে যায় আমরা খুব জোর ফেসে যাব। এরপর বাইরে বেরিয়ে গোবিন্দ ভাবতে থাকে আমি এবার কি করব। সেই সময় ওর মাথায় আসে গোবিন্দ নামে যে ছেলেটি ওকে ফাঁসিয়েছে ওর কাছে যাওয়া উচিত। ওর বাড়ি গিয়ে ওকেই জিজ্ঞাসা করে গোবিন্দ কোথায়। গোবিন্দ বলে ও আমার বড় ভাই, ও এখন একটু বাইরে গেছে, আপনি বসুন, ও আসলে আপনি দেখা করবেন। বলে ও বাড়ি থেকে বেরোতেই যাবে, বাড়ির মালিক এসে গোবিন্দকে টাকার তাগাদা দিতে থাকে। তখন সূর্যা বুঝতে পারে এই ছেলেটিই গোবিন্দ। আর এইসবের মাঝেই গোবিন্দ এসআই রামচরণকে ফোনে মেসেজ করে জানিয়ে দেয় যে সূর্যা ওর কাছেই আছে। রামচরণও আসতে থাকে ওর বাড়িতে। মালিকের কাছে ধরা পড়ে যাওয়ায় গোবিন্দ পালাতে থাকে আর তার পেছন পেছন সূর্যাও ছুটতে থাকে। গোবিন্দ পালাতে পালাতে একটা গাড়ির নিচে চলে আসে আর ওখানেই ও মারা যায়। আর সূর্যাকে বিঘ্নেশ দেখতে পেয়ে আদ্যার কাছে নিয়ে যায়। এরপর আদ্যা, সূর্যা আর বিঘ্নেশ অমৃতার বাড়ি যায় পুরো সত্যিটা জানার জন্য। ওখানে গিয়ে জানতে পারে অমৃতার স্বামী মারা গিয়েছিল 3 বছর আগেই, কিন্তু অমৃতা 3 মাসে প্রেগনেন্ট ছিল, বাবাকে তা কেউ জানে না। আর ওর মা বাবাও সূর্যার কথা বিশ্বাস করতে চায়নি যে অমৃতা খুন হয়েছে, আর ওরা ওখান থেকে চলে আসে। তাই এরপর আদ্যা, সূর্যা, বিঘ্নেশ মিলে প্ল্যান করে যে পার্কে ওই টাকার ভিডিওটা শুট হয়েছিল ওই পার্কেই যদি আমরা খোঁজ করে দেখি সিসিটিভি ফুটেজ, তাহলে নিশ্চয়ই আমরা ওই ব্যাগটা কে রেখে গিয়েছিল ওটা পাবো। এই সময় সূর্যার কাছে আদ্যার মায়ের ফোন আসে আর সূর্যাকে রিকোয়েস্ট করে বলে আমি আমার মেয়ে নিয়ে একা থাকি, তুমি নিজেই নিজের চেহারা দেখে চিনতে পারো না, আর এমনিতেও তোমার পেছনে পুলিশ লেগে আছে, আমাদেরকে এর মধ্যে জড়িও না, তুমি আদ্যাকে আমার কাছে পাঠিয়ে দাও। বাধ্য হয়ে সূর্যা আর কোনো কথা বাড়ায় না, আদ্যাকে বাড়ি যেতে বলে। সেই দিন রাতেই সূর্যা আর বিঘ্নেশ ওই পার্কের সিসিটিভি ফুটেজ চেক করতে যায়, কিন্তু গিয়ে দেখে ওই সিসিটিভি ফুটেজ গায়েব। বাইরে বেরিয়ে যখন একটা সিসিটিভি ক্যামেরাতে চোখ পড়ে সূর্যার, তখন ও বুঝতে পারে যে ডিলিট করতে এসেছিল তার বেরোনোর সময়ের ফুটেজ নিশ্চয়ই পাওয়া যাবে। এরপর সে আবার ওই সিসিটিভি রুমে যায় আর ফুটেজে দেখে যে ডিলিট করেছিল সে আর কেউ না, এসআই রামচরণ। সাথে বিঘ্নেশ ছিল বলেই চিনতে পেরেছিল যে ও এসআই রামচরণ। এরপর সূর্যা এসআই এর অনুপস্থিতিতে ওর বাড়িতে ঢোকে আর কিছু কিছু জিনিস দেখে ও কনফার্ম হয়ে যায় অমৃতার খুনি এসআই রামচরণই। ইতিমধ্যেই ওই বাড়িতে ফিরে আসে এসআই আর তার বউ সমস্ত জিনিস ওলটপালট দেখে ওর বরকে জানায় যে বাড়িতে নিশ্চয়ই কেউ ঢুকেছে। খোঁজাখুঁজির পর যখন সূর্যাকে খুঁজে পায় তখন সূর্যার হাতে ওদের ছেলে ছিল। সূর্যা ওই ছেলেটিকে তুলে বলে যদি আমার কথা না শোনো তাহলে তোমার বাচ্চাকে আমি মেরে ফেলবো। বাচ্চার টানে রামচরণ সমস্ত কথা সূর্যাকে জানিয়ে দেয়। সেখানে আমরা জানতে পারি এসিপি বৈদেহী তার হাজব্যান্ড বরুণকে খুব ভালোবাসে, ও কারোর সাথেই শেয়ার করতে চায় না তার হাজব্যান্ডকে। ওদের বিয়ের পর সবকিছু ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন জানতে পারে ডাক্তারের থেকে বৈদেহী কখনো মা হতে পারবে না। যা শুনে বরুণ খুব ডিপ্রেসড
হয়ে যায়, কারণ ও বাচ্চা খুব ভালোবাসতো। এরপরে বরুণ ওর বাড়িতে অমৃতাকে কাজ করতে দেখে বৈদেহীকে জানায় অমৃতা খুব হেলদি একটা মেয়ে, ওর থেকে যদি আমরা বাচ্চা নেওয়ার প্ল্যান করি, মানে সারোগেসির প্ল্যান করি, তাহলে আমাদের সবকিছু বজায় থাকবে, বাচ্চাটাও হেলদি হবে। যা শুনে বৈদেহী রাজি হয়ে যায়। সমস্ত প্রসেস কমপ্লিট করার পর অমৃতাকে ওদের বাড়িতেই রাখে। কিন্তু একদিন এসিপির সাথে যে ডাক্তারের সাথেও কনসাল্ট করেছিল বাচ্চা হবে না, তার দেখা হয়ে যায়। বৈদেহী তার সারোগেসির কথা ওই ডাক্তারকে জানালে ওই ডাক্তার বলে এটা কোনোভাবেই সম্ভব না, কারণ ইউটেরাসের সাথে সাথে তোমার এক্সও খুব দুর্বল ছিল, যার দ্বারা কোনোভাবেই সারোগেসি করা সম্ভব না। পরে সারোগেসির জন্য যে ডাক্তার ওদের হেল্প করেছিল তাকে ফোন করে বৈদেহী জানতে পারে যে বরুণ বারণ করেছিল তোমাকে জানাতে, ওখানে অমৃতারই এগ ইউজ করা হয়েছিল আর বরুণের স্পার্ম ছিল, কিন্তু বরুণ বৈদেহীকে বুঝিয়েছিল যে অমৃতা শুধু ক্যারি করবে আর বাকি সবকিছু বরুণ আর বৈদেহীরই হবে। যা শুনে প্রথমে বৈদেহী খুব খুশি ছিল, আর যেহেতু অমৃতার খুব খেয়াল রাখছিল বরুণ, ওর খুব মাথা গরম হয়ে যায় তা দেখে। সব জানার পর বৈদেহী প্ল্যান করে অমৃতাকে মেরে দেওয়ার, তাই এসআই রামচরণকে দিয়ে অমৃতার অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। সব জানার পর সূর্যা বলে আপনারা সবই তো জানতেন আমি কিরকম পেশেন্ট, আমাকে এর মধ্যে কেন টানাটানি করলেন? যা শুনে রামচরণ বলে ঠিক আছে, আমি গিয়ে এসিপি ম্যাডামের সাথে কথা বলছি। বাইকে করে রামচরণ আর সূর্যা এসিপির বাড়িতে যায়। বাইরে সূর্যাকে ওয়েট করতে বলে এসআই এসিপির বাড়ির মধ্যে ঢোকে আর এসিপি কে বোঝাতে শুরু করে সূর্যা যেরকম পেশেন্ট ও কারোরই মুখ মনে রাখতে পারে না, ও আমাদের এগেনস্টে কোনো কথাই বলবে না, তাই ওকে যেন ছেড়ে দেওয়া হয়। যা শুনে এসিপি ভীষণ রেগে যায় আর উল্টে এসআই কেই মেরে ফেলে। যা ভিডিও রেকর্ড করে নেয় সূর্যা আর ওখান থেকে পালিয়ে আসে। রাতে বিঘ্নেশকে ভিডিও ফুটেজ দেখিয়ে বলে আমি এই ফুটেজ কোনো বড় জাজকে দেখাবো আর কালকেই কোনো জাজকে আমাদের এফএম রেডিওতে ডাকবো, পুরো কথাই রেডিওর সামনেই হবে। পরের দিন একজন জাজ ওদের রেডিও মির্চি এফএম এ আসে ইন্টারভিউ দিতে। ওখানে সূর্যাও পৌঁছে যায় বাইরে ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু তখনই ওর দেখা হয় আদ্যার সাথে, যে বারবার জিজ্ঞাসা করতে থাকে তুমি কেন আমাকে ইগনোর করছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। সে সময় সূর্যা জানায় তুমি এখন বাড়ি যাও, আমি এখন খুব ব্যস্ত আছি, পরে তোমার সাথে কথা বলবো। আদ্যা ওখান থেকে চলে যায়, কিন্তু সেই সময় সূর্যা দেখে পেছন দিকে কয়েকজন মিলে আদ্যাকে কিডন্যাপ করছে, যা দেখে ওই গাড়ির পেছনে ও ছুটতে থাকে। পরে জানতে পারি ওটা আদ্যা না বৈদেহী, যে আদ্যার মতো চুলে রং করে আদ্যার মতো পোশাক পরেই দাঁড়িয়েছিল ওখানে। আসলে আদ্যা তো ওখান থেকে মুম্বাই যাওয়ার পথে ছিল। ওই গাড়িটি একটি শুনশান জায়গায় নিয়ে যায় সূর্যাকে, আর যখন বৈদেহী ওকে মারতেই যাবে ছুরি দিয়ে, সেখানে কিছু লোক বেরিয়ে আসে, যার জন্য সেই সময় ওকে মারতে পারে না। কিন্তু সূর্যা বৈদেহীকে জড়িয়ে ধরে বুঝে নেয় এটা কোনোভাবেই আদ্যা হতে পারে না, এটা বৈদেহী, আর ওখানে ও নাটক করতে থাকে ওকে আদ্যা ভেবে। পরে যখন ওখান থেকে বেরিয়ে আসতে যায় ওর ফোনে আদ্যার ফোন আসে, যা বৈদেহী দেখে নেয় আর সূর্যা ওখান থেকে পালাতে শুরু করে। এরপর ওর দেখা হয়ে যায় সত্যিকারের আদ্যার সাথে, কিন্তু ও বুঝতে পারে না ও আদ্যা বলে, কারণ বৈদেহীও একই রকম গেট আপ নিয়েছিল আর আদ্যাকে ওর অ্যাটাক করে। পরে আদ্যা আর বৈদেহী দুজন দুদিকে দাঁড়ালে ও বুঝতে পারে না কোনটা আদ্যা। এই সময় ও বাচ্চাটার গল্প বলার ট্রিক লাগায়, নিজের গায়ে গুলি করতে যায়, যা দেখে বৈদেহী ওকে মারতে আসে আর ও বুঝে যায় এটা বৈদেহী আর বৈদেহীকে মেরে দেয়। এইভাবেই মুভিটি শেষ হয়। মুভিটি তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। এরকম মুভি যদি তোমরা আরো দেখতে চাও তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।